ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর যুগ যুগ ধরে জাতিগত সংঘাতে জর্জরিত। অগ্নিগর্ভ মণিপুর ৩৫৫ ধারা জারি, স্কুল অ্যাট সাইট, ইন্টারনেট সাসপেন্ড করার নির্দেশ দিলেও এখনও অশান্ত মণিপুর। সেখানে উত্তেজনাপূর্ণ এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার লক্ষ্য নিয়ে অতিরিক্ত সেনা নিয়ে আসা হয়েছে মণিপুরে। সেই রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং জানান, শান্তি এবং স্বাভাবিক অবস্থা ফেরাতে যাবতীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। মণিপুরের বাসিন্দাদের প্রায় অর্ধেক মেইটি সম্প্রদায়ের। সেখানে চারদিকে পাহাড়ি এলাকায় বাস করেন অনেক উপজাতির লোকজন। পাহাড়ি অঞ্চলে বাস করেন প্রায় ৪০% আদিবাসী। মেইটিরা সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরেও অনেক সুবিধা থেকে বঞ্চিত। তাই দীর্ঘদিন ধরেই তাদেরকে শিডিউল ট্রাইবেস তালিকাভুক্ত করার দাবি জানাচ্ছেন তারা। তাদের এই দাবি নিয়ে চিন্তাভাবনা করার জন্য গত মাসেই সেই রাজ্যের সরকারকে নির্দেশ দিয়েছে মণিপুর হাইকোর্ট। তাতেই উজ্জীবিত মেইটিরা, কিন্তু এর বিরোধিতা করছে আদিবাসীরা। বুধবারই সেখানে রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অফ মণিপুর। আদালত ওই নির্দেশের পরে উত্তেজনা ছড়িয়ে পড়ে মণিপুর জুড়ে। এখনো পর্যন্ত সংঘর্ষে অন্তত বহু মানুষ মারা গিয়েছেন এবং আহত হয়েছেন অগণিত মানুষ। একাধিক জায়গায় গুলি চলে, আগুন লাগিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। তাহলে কি এসবের পেছনে রয়েছে কোনো বাইরের শত্রুর হাত? ঠিক কী কারণে জ্বলছে মণিপুর? আন্দোলনকারীদের দাবি কি? জানুন সবটা। অগ্নিগর্ভ মণিপুর নিয়ে আমাদের আজকের ভিডিও। মণিপুরের স্বীকৃতিপ্রাপ্ত ৩৪টি উপজাতি আছে। তারা মূলত পরিচিত কুকি এবং নাগা ট্রাইবেস বলে, কিন্তু মণিপুরের সবচেয়ে বড় সম্প্রদায় মেইটিরাই। সেই রাজ্যের প্রায় ৬৪% বাসিন্দা মেইটি। তারা সেই রাজ্যের মাত্র 10% এলাকায় বাস করে। ২০১৩ সাল থেকেই তাদের এসটি করার দাবি জানাচ্ছে মেইটিরা। যদিও এই দাবির বিরোধিতা করে আসছে সেখানের আদিবাসী জনজাতির লোকজন। মেইটিরা জানিয়েছে, শিক্ষা বা কাজের জন্য নয়, নিজেদের জমি, পরিচিতি এবং সংস্কৃতিকে রক্ষা করার জন্যই ওই দাবি করছে তারা। মায়ানমার এবং অন্য এলাকা থেকে অনুপ্রবেশকারীদের হাত থেকে রক্ষা পেতেও চাইছে তারা। এই কারণেই আদালতের দ্বারস্থ হয় তারা। এই দাবি মেনে মেইটিদের তপশিলি উপজাতি করা হয় কিনা তা নিয়ে চিন্তাভাবনার জন্য মণিপুর সরকারকে নির্দেশ দেয় আদালত। তাতেই ক্ষেপে যায় আদিবাসীরা। তাদের প্রভাব কমে যাবে বলে আশঙ্কা করেছে আদিবাসীরা। তাই ওই নির্দেশের বিরোধিতা করে তারা পথে নামতেই অগ্নিগর্ভ হয়েছে মণিপুর। আগেও মেইটিদের সঙ্গে সংঘাতে জড়িয়েছে আদিবাসীরা। সেখানে জঙ্গল এবং জলাশয় সমীক্ষা করার কথা বলেছে মণিপুর সরকার, তারও বিরোধিতা করে আদিবাসীরা। এবার মেইটিদের নিয়ে চিন্তাভাবনা শুরু করার নির্দেশ দিতেই ফের রাস্তায় নেমেছে আদিবাসীরা। তাতেই উত্তপ্ত হয়েছে মণিপুর। সহিংস সংঘর্ষের জেরে আরও একবার উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুরের পরিস্থিতি। গত কয়েকদিন দফায় দফায় গুলি বিনিময়, বোমা বিস্ফোরণ, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা, বেসামরিক নাগরিকের মৃত্যু, মণিপুর রাইফেলসের 2টি ব্যাটালিয়নের অস্ত্রাগার থেকে অস্ত্রশস্ত্র লুটের চেষ্টা সহ একাধিক ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। অবস্থা সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও যৌথ বাহিনী। এদিকে শান্তি ফেরানোর ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদে নেমেছেন বহু মানুষ। রোববার রাতে বিপুল সংখ্যক নারী ইম্ফলে রাস্তায় নামেন। রাজ্যে শান্তি ফেরানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পদত্যাগের দাবি তুলেছেন তারা। এই আবহে রাজ্যপালের সঙ্গে বৈঠক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মণিপুরের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রশাসনই যথেষ্ট। সাম্প্রতিক সহিংস সংঘর্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের পাশে রয়েছে তার রাজ্যের বিজেপি সরকার। নিহত এক ব্যক্তির পরিবারের হাতে ক্ষতিপূরণের টাকাও তুলে দেন তিনি। মণিপুর পুলিশের কর্মকর্তা কে খাবিব বলেন, রাজ্যে সাম্প্রতিক সহিংস ঘটনাগুলির কারণে মণিপুর পুলিশ যৌথ বাহিনীর সাথে কিছু পদক্ষেপ নিয়েছে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা জেলা সদরে রয়েছেন এবং পরিস্থিতি মনিটর করছেন। ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়েছিল বলে জানা গিয়েছে। পুলিশের সন্দেহ সহায়তাকারী সশস্ত্র গোষ্ঠী কুকি সম্প্রদায়ভুক্ত। তারপর থেকে রাজ্যের একাধিক জায়গায় হামলা হয়েছে এবং কুকি ও মেইতেই সম্প্রদায়ের মানুষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে বলে অভিযোগ। পুলিশের সঙ্গেও কুকি সম্প্রদায়ের সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সংঘর্ষ হয়েছে বলে অভিযোগ। দিল্লির মেইতে আহ্বায়ক কমিটির সেরাম রোজেস বিবিসি বাংলাকে বলেন, মণিপুরের বর্তমান পরিস্থিতি কিন্তু খুবই উদ্বেগজনক। আমরা অনুরোধ জানাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হস্তক্ষেপ করার জন্য। মেইতেই গোষ্ঠীর মানুষের ওপর নির্মম অত্যাচার চলছে। সাম্প্রতিক সময়ে আক্রমণের জন্য যে অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হচ্ছে সেটা কারা যোগান দিচ্ছে সে নিয়ে প্রশ্ন উঠেছে। কুকি সম্প্রদায়ের অধিকার রক্ষা কর্মরত সংগঠনের পক্ষ থেকে হাতজল হই হাউকিপ বলেন, গত 1 বছরেরও বেশি সময় ধরে মণিপুরে কুকি গোষ্ঠীর মানুষের ওপর যে অত্যাচার চলছে সে বিষয়ে রাষ্ট্র নীরব রয়েছে। আমরা দিল্লিতে কেন্দ্র সরকারকে আমাদের পরিস্থিতির কথা জানিয়েছি, কিন্তু কিছুই হয়নি। এই মুহূর্তে মণিপুরে যা হচ্ছে তা খুবই চিন্তার। কুকিদের ওপর অত্যাচার চলছে এখনো।
কিন্তু কেউ কিছু বলছে না। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভুয়ো পোস্টকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ। পুলিশ কর্তা মিস্টার খাবিব বলেন, আমি জনসাধারণকে অনুরোধ করব, সামাজিক যোগাযোগ মাধ্যমে যা দেখছেন তার ভিত্তিতে বিশ্বাস করবেন না, গুজবে কান দেবেন না। যদি কিছু চোখে পড়ে এবং সেই সম্পর্কে কিছু জানতে চান তাহলে আমাদের কন্ট্রোল রুমে যোগাযোগ করুন অথবা সোশ্যাল মিডিয়া মনিটরিং সেলে যোগাযোগ করুন। এদিকে সোমবার সকাল থেকে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন স্কুল ও কলেজের ছাত্ররা। মণিপুরের শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করছেন ইম্ফলের পড়ুয়ারা। পুলিশ জানিয়েছে, প্রায় 4 মাস পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার পর 1 সেপ্টেম্বর থেকে আবারও সহিংস সংঘর্ষের কারণে উত্তেজনার সৃষ্টি হয়েছে মণিপুরে। ইম্ফলের কোত্রক এলাকায় সশস্ত্র আক্রমণে এক মহিলা সহ 2 জনের মৃত্যু হয়, আহত হন একাধিক ব্যক্তি। সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা পাহাড় থেকে কোত্রক এবং পার্শ্ববর্তী কাদাংবন্দের নিচু এলাকা লক্ষ্য করে হামলা চালায়। হতাহতের পাশাপাশি বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পাশেই রয়েছে কুকি জনবহুল পার্বত্য জেলা কাংপো কুপি। অভিযোগ, সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা কুকি সম্প্রদায়ভুক্ত। এরপর থেকেই বারে বারে উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুরের পরিস্থিতি। গত সপ্তাহে মৈরাঙে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় এক বেসামরিক ব্যক্তির মৃত্যু হয়। এর পাশাপাশি মণিপুরের জিরিবাম জেলার সহিংসতায় 4 জন সন্দেহভাজন সশস্ত্র গোষ্ঠীর সদস্য ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আসাম সীমান্তবর্তী জিরিবামের মংবুং গ্রামের কাছে এই হামলা চালানো হয় বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, জিরিবামে মেইতেই সম্প্রদায়ের এক প্রবীণ ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার পর সহিংসতা আরও ছড়িয়ে পড়ে। ওই এলাকায় এখনও উত্তেজনা রয়েছে এবং পরিস্থিতির কথা মাথায় রেখে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশের দাবি, রাজ্যে সাম্প্রতিক হিংসায় অত্যাধুনিক ড্রোন ও আরপিজি ব্যবহার করা হয়েছে। এ ধরনের অস্ত্র সাধারণত যুদ্ধের সময় ব্যবহার করা হয়। পুলিশ সন্দেহ করছে যে বোমার বিস্ফোরণে ওই প্রবীণ ব্যক্তির মৃত্যু হয়েছে, সেটি ছোড়া হয়েছিল সাবেক মুখ্যমন্ত্রী মাইরেমবাম কৈরেংয়ের বাড়িকে লক্ষ্য করে। কাছাকাছি একটি জায়গায় ধর্মীয় অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ওই প্রবীণ। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। একাধিক জায়গায় গত সপ্তাহে একই রকম বোমা নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, পুলিশ জানিয়েছে 6 সেপ্টেম্বর সন্ধ্যায় মণিপুর রাইফেলসের 2 ব্যাটালিয়নের অস্ত্রাগার লুট করার চেষ্টা করা হয়, কিন্তু সেখানে মোতায়েন যৌথ বাহিনী তা রুখতে সমর্থ হয়। হামলাকারীদের রুখতে কাঁদানে গ্যাসের শেল এবং শূন্যে গুলি ছোড়া হয়। এদের মধ্যে একদল হামলাকারী পুলিশের ওপর আক্রমণ চালায়, যাতে 2 জন পুলিশকর্মী আহত হয়েছে বলে জানা গিয়েছে। বর্তমান পরিস্থিতির প্রভাব জনজীবনে পড়েছে। রাস্তাঘাটে অতিরিক্ত পুলিশ এবং নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে কয়েকদিন। বহু এলাকায় দোকান বাজার বন্ধ রয়েছে। রাজ্যপাল এল আচার্যর সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। তার সঙ্গে ছিলেন 18 জন বিধায়ক। এদিকে ইম্ফলে পুলিশের ডিজি, নিরাপত্তা উপদেষ্টা সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের ইস্তফার দাবিতে রাজভবনের দিকে রওনা দেয় মণিপুরের স্কুল এবং কলেজের কিছু পড়ুয়া। এর পাশাপাশি আধা সামরিক বাহিনী প্রত্যাহার এবং নৈতিক কারণে 50 জন বিধায়কের পদত্যাগও দাবি করেন তারা। রাজভবনের সামনে অবস্থান বিক্ষোভ করেন। ধানমঞ্জরি স্টুডেন্ট ইউনিয়নের সাধারণ সম্পাদক বার্তা সংস্থা এএনআইকে বলেন, খাঁচায় থাকা আর ইম্ফলে থাকার মধ্যে কোনো পার্থক্য নেই। এই বার্তা বোঝানোর জন্য আমরা মিছিল করছি। কুকিরা জানিয়েছে, তাদের কাছে যে অস্ত্র রয়েছে তা দিয়ে তারা 20 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে নিশানা করতে পারে। তাই কেন্দ্রীয় সরকারের কাছে অবিলম্বে হস্তক্ষেপের দাবি জানাচ্ছি। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর হাতে সমস্ত ক্ষমতা তুলে দিয়ে ইউনিফাইড কমান্ড জারি করার কথাও জানাচ্ছি। অন্যদিকে মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি করেও সোচ্চার হয়েছেন অনেকেই। রোববার রাতে বহু নারী রাস্তায় নেমে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে তার ইস্তফা দাবি করছেন। অন্যদিকে কুকি সম্প্রদায় এই অভিযোগ অস্বীকার করছে। প্রসঙ্গত, সাম্প্রতিক সহিংস সংঘর্ষে অত্যাধুনিক অস্ত্রের ব্যবহার চিন্তার কারণ বলেই পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। ড্রোন হামলা রুখতে অ্যান্টি ড্রোন সিস্টেম ব্যবহার করা হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। আইজিপি কে খাবিব সংবাদ মাধ্যমকে বলেছেন, সাম্প্রতিক হামলায় ড্রোন ব্যবহার করা হচ্ছে। এই হামলা রুখতে অ্যান্টি ড্রোন সিস্টেম ব্যবহার করছে পুলিশ। পরিস্থিতির কথা ভেবে রাজ্য পুলিশ আরও অ্যান্টি ড্রোন সিস্টেম এবং অ্যান্টি ড্রোন গান কেনার কথাও ভাবছে। এদিকে কুকিদের পক্ষ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা অস্বীকার করা হয়েছে। হাজ্জলই হাউকিব বলেন, কুকিদের বিরুদ্ধে এই অভিযোগ ভিত্তিহীন। এত টাকা কোথায় যে অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করবে? তাদের বিরুদ্ধে এই জাতি অভিযোগ তুলছে, কিন্তু এই সম্প্রদায়ের এত মানুষ যে প্রাণ হারালেন সেই বিষয়ে তো কেউ কিছু বলছে না। ওই সম্প্রদায়ের এক সদস্য প্রিম ভাইপেই, যিনি আসাম ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিয়েছেন, বিবিসি বাংলাকে বলেছেন, দরিদ্র কুকিদের কাছে এত আধুনিক অস্ত্র কোথা থেকে আসবে? যদি আমাদের কাছে অস্ত্রই থাকতো তাহলে আমরা আমাদের ভিটেমাটি ছেড়ে উদ্বাস্তুর মতো থাকতে বাধ্য হতাম। গত বছর সেপ্টেম্বর মাসে আমার ভিটেমাটি ছাড়তে বাধ্য হই। নাম প্রকাশে অনিচ্ছুক মণিপুরের এক বাসিন্দা আবার পাল্টা অভিযোগ করেছেন। তার কথায়, এখানে পরিস্থিতি যা, তাতে রাস্তায় বের হওয়া দুষ্কর। কুকিদের সশস্ত্র সদস্যরা সর্বত্র হামলা চালাচ্ছে। তবে সাম্প্রতিক ঘটনায় যে ধরনের অত্যাধুনিক হাতিয়ার ব্যবহার করা হচ্ছে তা আশঙ্কাজনক।
সাধারণত কুকিরা এমন হাতিয়ার ব্যবহার করে না। দুই সম্প্রদায়ের সশস্ত্র গোষ্ঠীকেই এই হাতিয়ার ব্যবহার করতে দেখা গিয়েছে, যা আরও উদ্বেগজনক। প্রশ্ন হলো, কারা যোগাচ্ছে এই অস্ত্র? এই হাতিয়ারের পেছনে বড় কোনো শক্তি থাকতে পারে বলেও আশঙ্কা করছেন দুজনেই। মণিপুরের জনসংখ্যা জাতিগত বৈচিত্র্যে সমৃদ্ধ ট্র্যাপিস্ট দ্বারা চিহ্নিত করা হয়, যার প্রধান গোষ্ঠীগুলো হলো মেইতি, প্রধানত ইম্ফল উপত্যকায় বসবাসকারী। তারা সংখ্যাগরিষ্ঠ এবং হিন্দু ধর্ম অনুসরণ করে। নাগা প্রধানত পার্বত্য জেলাগুলিতে পাওয়া যায়। তারা খ্রিস্টান ধর্ম পালন করে এমন কয়েকটি উপজাতি নিয়ে গঠিত। কুকি বিভিন্ন উপজাতির সমন্বয়ে। তাদের প্রাথমিকভাবে পাহাড়ে পাওয়া যায় এবং খ্রিস্ট ধর্ম অনুসরণ করে। মণিপুর সংঘাতের ইতিহাস জাতিগত উত্তেজনা, বিদ্রোহ এবং রাজনৈতিক অস্থিতিশীলতার দ্বারা চিহ্নিত। স্বাধীনতা পরবর্তী ভারতে জোরপূর্বক একীভূতকরণ এবং উন্নয়নমূলক বৈষম্য বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে অসন্তোষের জন্ম দেয়। বিদ্রোহী গোষ্ঠীর উপস্থিতি এবং সশস্ত্র বাহিনীর আইনের প্রয়োগ সহিংসতা এবং মানবাধিকার উদ্বেগকে স্থায়ী করেছে। প্রাক ঔপনিবেশিক এবং ঔপনিবেশিক সময়কাল। ব্রিটিশ উপনিবেশের আগে মণিপুর একটি স্বাধীন রাজ্য হিসেবে কাজ করত। ব্রিটিশ উপনিবেশ পাহাড় এবং উপত্যকার মধ্যে প্রশাসনিক বিভাজন চালু করে, জাতিগত বিভাজনের বীজ বপন করে। স্থানীয় নেতাদের সাথে পর্যাপ্ত পরামর্শ ছাড়াই 1949 সালে মণিপুরে জোরপূর্বক ভারতে একীভূত হওয়ার ফলে ব্যাপক অসন্তোষ দেখা যায়। 1960 এবং 1970 দশকে স্বাধীনতা বা বৃহত্তর স্বায়ত্তশাসনের জন্য লড়াইরত বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর উত্থান দেখা যায়। 1980 থেকে 1990-এর দশক জমি এবং রাজনৈতিক ক্ষমতা নিয়ে নাগা, কুকি এবং মেইতিদের মধ্যে ক্রমবর্ধমান জাতিগত সংঘর্ষ বিদ্রোহ নিয়ন্ত্রণের জন্য 1980 সালে এএফএসপিএ চালু করা হয়েছিল। এর ফলে সামরিকীকরণ এবং মানবাধিকারের সমস্যা বেড়েছে। 2000-এর পর থেকে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সাথে বেশ কয়েকটি শান্তি চুক্তি এবং অপারেশন সাসপেনশন চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি সত্ত্বেও আন্তর্জাতিকগত উত্তেজনা এবং বৃহত্তর স্বায়ত্তশাসনের দাবি অব্যাহত ছিল। এর ফলে পর্যায়ক্রমে সহিংসতার প্রাদুর্ভাব ঘটে। 2015 সালে এনএসসিআর-এর সাথে ফ্রেমওয়ার্ক চুক্তির মতো চলমান আলোচনার লক্ষ্য মণিপুরের স্থিতিশীলতাকে প্রভাবিত করে নাগা সমস্যার সমাধান করা। বিক্ষিপ্ত বিক্ষোভ এবং সহিংসতা, বিশেষ করে ভূমি অধিকার, স্বায়ত্তশাসন এবং এফএসপি-এর মতো বিষয় নিয়ে অন্তর্নিহিত অর্থনৈতিক বৈষম্য মোকাবিলায় সরকার কর্তৃক আর্থসামাজিক উন্নয়ন উদ্যোগের ওপর বর্ধিত ফোকাস। চলমান মণিপুর সংঘাত রাজ্যে গভীর এবং সুদূরপ্রসারী প্রভাব ফেলেছে। তারা দৈনন্দিন জীবনকে ব্যাহত করে, উন্নয়নে বাধা দেয় এবং সামাজিক সংহতি নষ্ট করে। মণিপুরের বর্তমান পরিস্থিতি মোকাবেলায় সরকার কি ব্যবস্থা নিতে পারে? মণিপুরের জাতিগত উত্তেজনা এবং সংঘাত কার্যকরভাবে মোকাবেলা করার জন্য সরকার একাধিক কৌশলগত পদক্ষেপ বাস্তবায়ন করতে পারে। এই ব্যবস্থাগুলির লক্ষ্য হওয়া উচিত অন্তর্ভুক্তি বাড়ানো, উন্নয়ন প্রচার করা এবং সম্প্রদায়ের মধ্যে আস্থা তৈরি করা। মণিপুরের জাতিগত সংঘাত ঐতিহাসিক, আর্থসামাজিক এবং রাজনৈতিক কারণের দ্বারা প্রভাবিত একটি বহুমুখী সমস্যা। এই উত্তেজনা মোকাবেলা করার জন্য অন্তর্ভুক্তিমূলক শাসন, আর্থসামাজিক উন্নয়ন এবং আস্থা নির্মাণের ব্যবস্থা জড়িত একটি ব্যাপক পদ্ধতির প্রয়োজন। যদিও উল্লেখযোগ্য, শান্তি চুক্তিগুলোর স্থিতিশীলতার সময় নিয়ে এসেছে, স্থায়ী শান্তি অধরা রয়ে গেছে। মণিপুরের ভবিষ্যৎ আসলে মণিপুরের হাতেই রয়েছে। আজকের এই মণিপুর নিয়ে ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং এমন আরও ভিডিও দেখার জন্য পরের এপিসোডে চোখ রাখবেন।